একটু পরপর বা কিছুদিন পরপর জ্বর হচ্ছে, আবার সেরেও যাচ্ছে। এগুলো কি শুধুই সিজনাল ইনফেকশন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো সমস্যা? সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বারবার জ্বর হওয়াটা কখন চিন্তার বিষয়, কখন সেটা নিয়ে আপনাকে চিকিৎসকের কাছে যেতে হবে অবিলম্বে। এই বিষয়টা আমাদের জানা প্রয়োজন। আজকের পর্বে আমরা এটা নিয়ে আলোচনা করব। ভিডিওটির শেষ পর্যন্ত থাকবেন। আশা করি যত প্রশ্ন আছে, যাবতীয় প্রশ্নের উত্তর আপনারা এই আলোচনা থেকে পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমি ডক্টর অভিজিৎ ভট্টাচার্য। আমি মণিপাল ঢাকুরিয়াতে কনসালটেন্ট ফিজিশিয়ান এবং ইন্টারনাল মেডিসিন ডিপার্টমেন্টের হেড অফ দি ডিপার্টমেন্ট। স্যার, আমরা শুরুতে যেটা জানতে চাইবো যে বারবার জ্বর হওয়াটা এটাকে আসলে কি কারণে হচ্ছে সেটা আমরা বুঝতে পারি না। আপনি এই কারণটা নিয়ে যদি একটু বলেন গোড়ায়। দেখুন, বারবার জ্বর মানে কত ঘন ঘন হচ্ছে সেটা একটা ইম্পর্টেন্ট। হয়তো অনেকের 2-3 দিন ছাড়া ছাড়া জ্বর হচ্ছে এবং সেই জ্বরের একটা হয়তো কারণও আছে। এটা তখন একটা ভাইরাল ইনফেকশন চলছে, সবারই সর্দি কাশি হচ্ছে, তার মধ্যে কারোর জ্বর হয়েছে, সেটার এক ধরনের তাৎপর্য। আবার যদি জ্বর 3 সপ্তাহ ধরে হচ্ছে, মাঝে মাঝে আসছে যাচ্ছে, সেটার তাৎপর্য আলাদা। সুতরাং আমরা যদি একটা জ্বর আইডেন্টিফাই করতে পারি যে কোথাও আমরা বেড়াতে গেছিলাম, তারপরে একটা লুজ মোশন হলো, তার সঙ্গে জ্বর হলো, কোথাও সর্দি কাশি এটা চলছে, একটা অনেকেরই হচ্ছে, বাড়িতে আরও কারোর হয়েছে, তার সঙ্গে আমার জ্বর হয়েছে, সেটা আমরা ডেফিনেটলি তাৎপর্য অনেক কম। কিন্তু অন্যদিকে যদি জ্বরটা 3 সপ্তাহ ধরে চলে, বয়স্ক লোকের জ্বর হয় এবং জ্বরের সঙ্গে যদি আরও কিছু লক্ষণ থাকে, তাহলে ব্যাপারটার তাৎপর্য আলাদা। সুতরাং প্রথম ক্ষেত্রে আমরা নিজেরা অবজার্ভ করতে পারি 1-2 দিন। যদি না তার খুব বয়স্ক বেশি থাকে, হয়তো তার কারোর ক্যান্সারের চিকিৎসা চলছে, কারোর আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, তাহলে হয়তো সেই জ্বরটাও ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আদারওয়াইজ যদি অন্য কোনো সমস্যা না থাকে, আমরা কিছুদিন অবজার্ভ করতে পারি। কিন্তু 3 সপ্তাহ একটা সর্ট অফ কাট অফ। তো 3 সপ্তাহের বেশি যদি কারোর বারবার জ্বর আসতে থাকে, তাহলে নিশ্চয়ই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং তার অন্তর্নিহিত কোনো কারণ আছে কিনা সেটা খোঁজার চেষ্টা করতে হবে। স্যার, এখানে একটু জানতে চাইবো যে এই বারবার জ্বরের নেপথ্যের কারণগুলো ঠিক কী কী হতে পারে, কী কী কারণে এই জ্বরগুলো হয়? দেখুন, জ্বর হচ্ছে একটা শরীরের অ্যালার্ম সিমটম। জ্বর হচ্ছে আমরা শরীর জানান দেয় যে সামথিং ইজ রং উইথ ইউ, তোমার ভেতরে কিছুটা গন্ডগোল চলছে। সেটা ইনফেকশনও হতে পারে, সেটা ইনফ্লামেশন হতে পারে, সেটা অটোইমিউন ডিজিজ হতে পারে, সেটা আরও খারাপ কারণে হতে পারে। আমাদের দেশে এখনও টিউবারকুলোসিস একটা অন্যতম কারণ অনেকদিন ধরে জ্বর হওয়ার। সুতরাং বেশি দিন জ্বর হলে যেমন ইনফেকশন হতে পারে, তেমন ক্যান্সারও হতে পারে, তেমন অটোইমিউন ডিজিজও হতে পারে। সুতরাং এটা এক কথায় একটা উপসর্গ এবং শরীরের একটা ওয়ার্নিং সিগন্যাল যে কিছু একটা গন্ডগোল চলছে। সেটা গন্ডগোল বার করাটা, জ্বর একটা কোনো রোগ নয়, জ্বর একটা রোগের উপসর্গ। সুতরাং জ্বরের যদি আমাদের কারণ অনুসন্ধান করতে হয়, তাহলে আসল কারণটা বার করার চেষ্টা করতে হবে। স্যার, কোন ধরনের জ্বরটাকে নিয়ে বেশি চিন্তার? কারণ কোনো কোনো জ্বর দেখা যায় রাতের দিকে বেড়ে যাচ্ছে, কখনো কোনো কোনো জ্বরে ওজন কমে যাচ্ছে, আবার যেটা আমরা আলোচনা করছি কোনো কোনো জ্বর দীর্ঘস্থায়ী হচ্ছে, অনেক দিন ধরে থাকে। একটা তো বললামই যে 3 সপ্তাহ খুব ইম্পর্টেন্ট। 3 সপ্তাহের বেশি যদি কারোর জ্বর চলে, তাহলে ডেফিনেটলি তার অনুসন্ধান, অন্যান্য চিকিৎসার পরীক্ষা নিরীক্ষা করতে হবে। বা যদি ওয়েট লস, আপনি যেটা বললেন ওজন কমে যাওয়া, আমরা বলি 5% ওয়েট লস। কারোর যদি ধরুন 60 কেজি ওজন, তার যদি 3 কেজি ওজন কমে যায়, 5%-এর বেশি, তাহলে ভাবতে হবে। যদি দেখা যায় যে জ্বরের সঙ্গে খুব কাঁপুনি হচ্ছে, কিংবা অনেক সময় রাত্রিরে খুব ঘাম হয়ে জ্বর চলে যায়, নকটার্নাল সোয়েটস বলি, তো সেগুলো চিন্তার। তার সঙ্গে যদি খিদে কমে যায় কারোর, তো এইগুলো হচ্ছে চিন্তার। এবং এই চিন্তাগুলো যদি এগুলো ধরুন অন্যান্য তার কোনো রোগ নেই, তারও যদি এগুলো থাকে চিন্তা করতে হবে। কিন্তু কারোর যদি ইমিউনিটি কম থাকে, যে কোনো কারণেই হোক, ধরুন ডায়াবেটিস রয়েছে, বহুদিন ডায়াবেটিস কন্ট্রোলে আছে বা নেই বা আনকন্ট্রোল, যদি কারোর ধরুন কিছু রোগের চিকিৎসা চলছে, তাতে ইমিউনিটি কমে যায়, অনেক ক্রনিক ডিজিজ চলছে, কেউ যে কোনো কারণে হোক স্টিরয়েড খান কোনো ডাক্তারের পরামর্শেই, তো তাদের যদি জ্বর হয় এই লক্ষণগুলো ছাড়াও, তাহলে আমাদের আরও বেশি সতর্ক হতে হবে। স্যার, এখানে একটু জানতে চাইবো যে শিশু, প্রাপ্তবয়স্ক এবং বয়স্কদের ক্ষেত্রে এই জ্বর হওয়ার কারণগুলো কি আলাদা? না, কারণ হয়তো একই, কিন্তু শিশুদের ক্ষেত্রে আমরা ভাইরাল ইনফেকশন বেশি দেখি। সুতরাং শিশুদের অনেক সময় একটু লো গ্রেড টেম্পারেচার হলো, সেগুলো অনেক সময় ভাইরাল ইনফেকশন স্কুলে যায়, অন্য বাচ্চাদের সঙ্গে হয়,
সুতরাং নানান রকমভাবে ওদের ভাইরাসের উপক্রমটা বেশি হয়। কিন্তু প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অতটা ভাইরাল যদি না, ধরুন একটা ইনফ্লুয়েঞ্জার চলছে এখন, প্রচুর ইনফ্লুয়েঞ্জা হচ্ছে অনেক লোকের, তখন প্রাপ্তবয়স্করাও স্বাভাবিকভাবে তারাও অ্যাফেক্টেড হয়ে যায়। কিন্তু আপনি যদি বলেন যে শিশু আর বাচ্চাদের, শিশু এবং প্রাপ্তবয়স্কদের তফাৎটা কোথায়, তাহলে ওই ভাইরাল ইনফেকশনের ব্যাপারটাই শিশুদের ক্ষেত্রে বেশি, সেটা অপেক্ষাকৃতভাবে প্রাপ্তবয়স্কদের কম। অন্যান্য কারণ সবই প্রায় এক। আচ্ছা স্যার, এই বারবার জ্বর আসাটা, এটা কি ইমিউনিটি কমে যাওয়ার কোনো লক্ষণ হতে পারে? হ্যাঁ, যদি কারোর ইমিউনিটি কম থাকে তার যে কোনো ইনফেকশন হওয়ারই চান্স বেশি। সেটা ইমিউনিটি কমের আমরা কারণগুলো যেরকম বললাম, স্টিরয়েড খাওয়া, কি ডায়াবেটিস থাকা, বা ক্যান্সার থাকা, বা অন্য কোনো অটোইমিউন ডিজিজ থাকা, বা ধরুন অনেকের ক্রনিক লিভার ডিজিজ, যে আমরা যেগুলো সিরোসিস বলি, যে কোনো কারণেই হোক, সে ভাইরাস থেকে হোক, অ্যালকোহল থেকে হোক, একটা অর্গানের যখনই ক্রনিক ডিজিজ কিছু থাকে, সেটা ক্রনিক লিভার ডিজিজ বা ক্রনিক কিডনি ডিজিজ, কারো ডায়ালিসিস হয় বা ক্রিয়েটিন বেশি থাকে, এদের কিন্তু সবারই ইমিউনিটি খারাপ থাকে। সিওপিডি অনেকের, মানে ধরুন স্মোকিংয়ের জন্য বা নানান কারণে হোক, লাংয়ের প্রবলেম রয়েছে। তো যে কোনো অর্গানের যখন একটা ক্রনিক ডিজিজ হয়, সেটা লাংয়ের সিওপিডি হোক, কিডনির সিকেডি হোক, কিংবা লিভারের ক্রনিক লিভার ডিজিজ হোক, এদের কিন্তু প্রত্যেকের ইমিউনিটি খারাপ থাকে। সুতরাং এইসব জিনিস, ডায়াবেটিস, এদের যদি মানে ইনফেকশন হয়, চট করে ওরা ইনফেকশনটাকে ট্যাকল করতে পারে না, অ্যাড্রেস করতে পারে না, তো তাদের ইনফেকশন হলে তাদেরটা বাড়াবাড়ি হয়ে যাওয়ার চান্স থাকে এবং বারবার ইনফেকশন হওয়ারও চান্স থাকে। সুতরাং এদের ক্ষেত্রে আপনি বলতে পারেন যে ইমিউনিটির একটা ডেফিনেটলি রোল রয়েছে। আচ্ছা স্যার, বারবার জ্বর হচ্ছে বা জ্বর হলে ডাক্তারের কাছে যাওয়ার প্রবণতাটা খুব কম, কিন্তু জ্বরের সঙ্গে কোন লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে? ওই যাদের ইমিউনিটি কম আছে তাদের যদি অল্প স্বল্প জ্বর হয়, তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কারণ অনেক সময় হয় আরেকটা আমরা দেখি যে একটু বেশি বয়সে জ্বর, আমরা ধরুন 30 বছরের লোকের জ্বর চটকরি হয়ে যায়, কিন্তু 70-80 বছর বয়সে জ্বর অল্প হয় কিন্তু তার ইনফেকশনটা কিন্তু অনেক বেশি। সুতরাং ওই জ্বরের মাত্রা দেখে যায় তো 99 টেম্পারেচার একদিন দেখি। অনেক সময় ইনফেকশন হয় জ্বর ছাড়া এল্ডারলিতে, শুধু হয়তো হঠাৎ করে কনফিউজড হয়ে গেল, দেখা গেল নিউমোনিয়া হয়েছে। সুতরাং জ্বর অল্প হলেও যদি অনেক বেশি বয়স হয়, অ্যাডভান্স স্টেজ হয়, তাহলে আগেই পরামর্শ নিতে হবে ডাক্তারের। সেরকম যেরকম আপনি বললাম যে ওজন কমে যাওয়া, খিদে কমে যাওয়া, 3 সপ্তাহের বেশি জ্বর হওয়া, এগুলো সবই ওয়ার্নিং সাইন। এরকম ক্ষেত্রে তো কখনোই এটা উপেক্ষা করা উচিত নয়। স্যার, জ্বর যখন দীর্ঘস্থায়ী হচ্ছে বা ওজন কমে যাচ্ছে, তখন কোন কোন ধরনের পরীক্ষাগুলো কোন জ্বরের ক্ষেত্রে আপনারা করেন? না, সেটা নির্ভর করে, মানে পার্টিকুলারলি কোন অর্গানটা আমরা সাসপেক্ট করছি। কারোর যদি ধরুন জ্বরের সঙ্গে কাশি হচ্ছে, তাহলে তো রুটিন ব্লাড টেস্টের সঙ্গে চেস্ট এক্সরে করতে হবে। যদি কেউ কফ তুলতে পারে, কফের পরীক্ষা করতে হবে। কারোর যদি মনে হয় যে ইউরিনের কিছু অসুবিধা হচ্ছে, জ্বালা ব্যথা, বারবার ইউরিন পাওয়া, তাহলে তার ইউরিন টেস্ট করতে হবে, কিডনির আলট্রাসোনোগ্রাফি করতে হবে। সেটা আমরা এটা বোঝার চেষ্টা করি যে কোন অর্গানটা ফোকাস হতে পারে সেই বুঝে, কারণ সারা শরীরের তো একবারে টেস্ট করানো উচিত নয়, সম্ভব নয়। সুতরাং আমাদের ফোকাস করতে হবে সেটা কোন অর্গান ইনভলভ, সেটার একটা মোটামুটি অনুমান কি ধরনের সমস্যা হচ্ছে। স্যার, এই যে জ্বর হওয়ার সঙ্গে সঙ্গেই একটা অ্যান্টিবায়োটিক বা প্যারাসিটামল খেয়ে নেওয়ার যে প্রবণতা, এটা নিয়ে আপনারা বারবার বলেন, আপনি যদি একটু বলেন যে কেন এটা আপনারা বারণ করেন বা নিষেধ করেন বারবার? না, একটা তো হচ্ছে দেখুন, প্যারাসিটামল সাধারণত সেফ ড্রাগ, কিন্তু প্যারাসিটামলেরও একটা লিমিট আছে। দিনে কেউ 6টা করে প্যারাসিটামল খেয়ে নেন, তার লিভারের প্রবলেম আছে, তার সমস্যা হয়ে যেতে পারে। আর প্যারাসিটামল খেয়ে আমরা কি করছি, আমরা জ্বরটাকে সাপ্রেস করে রাখছি, আমরা ফুটতে দিচ্ছি না জ্বর। কিন্তু আসল কারণটাতে নয়। প্যারাসিটামল খাওয়া একদিনের জন্য হতে পারে, 2 দিনের জন্য হতে পারে, কিন্তু প্যারাসিটামল খেয়ে খালি জ্বর কমিয়ে রাখছি আর আমি কারণটা অনুসন্ধান করছি না, হয়তো ভেতরে একটা খারাপ কারণ রয়েছে, সেটা তো আলটিমেটলি খারাপই হবে। সুতরাং সেটা কখনোই বাঞ্ছনীয় নয়। আর আমরা অনেকেই ভাবি যে শুধু শুধু ডাক্তারের কাছে গিয়ে কী হবে, এই সামান্য জ্বর ঠিক হয়ে যাবে। সেটার একটা নির্দিষ্ট সীমানা থাকা উচিত। তো সীমানাটা 24 ঘন্টা 48 ঘন্টা হতে পারে, কিন্তু তার বেশি হলে পরে নিশ্চয়ই ডাক্তারের পরামর্শ। কি জ্বর হচ্ছে সেটা না জেনে একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিলাম, মানে সেটা না। এখন অনেক সময় যেটা বললাম শিশুদের ক্ষেত্রে অনেক সময় ভাইরাল ইনফেকশন হয়। সুতরাং ধরুন কারণ নাক দিয়ে জল পড়া, হাঁচি হচ্ছে, সঙ্গে একটু জ্বর হয়েছে, সেগুলো তো সাধারণত আপাত দৃষ্টিতে ভাইরাল। এবং অ্যান্টিবায়োটিক মানে কি? অ্যান্টিবায়োটিক মানে হচ্ছে ব্যাকটেরিয়ার এগেনস্টে ওষুধ, আর ভাইরাসের তো ওষুধ হচ্ছে অ্যান্টিভাইরাল। তো অ্যান্টিভাইরাল কিছু কিছু ডিফারেন্টলি আছে, ইনফ্লুয়েঞ্জার যে অ্যান্টিভাইরাল আছে, কিন্তু ইনফ্লুয়েঞ্জার চিকিৎসা তো অ্যান্টিবায়োটিক নয়। দিতে হলে তার চিকিৎসা অ্যান্টিভাইরাল দিয়ে, তাহলে ভাইরাস প্রমাণ করতে হবে, তারপরে অ্যান্টিভাইরাস দিতে হবে। সুতরাং সব জ্বরই ব্যাকটেরিয়াল নয়,
আর সব জ্বরের জন্য অ্যান্টিবায়োটিকের প্রয়োজনও নেই। ঠিক স্যার, এই যে বারবার জ্বরের পিছনে কোনো হরমোনাল বা অটোইমিউন কোনো রোগের কোনো ভূমিকা থাকতে পারে কি? হরমোনাল যদি বলেন তাহলে অনেক সময় থাইরয়েডের প্রবলেম থেকে অনেক সময় জ্বর হতে পারে, হাইপার থাইরয়েডিজম থেকে, কিন্তু সেটা খুব সচরাচর নয়। তো অটোইমিউন ডেফিনেটলি, অটোইমিউন অনেক কারণেই জ্বর হয়। রিমাটয়েড আর্থারাইটিসের জন্য জ্বর হতে পারে, এসএলইর জন্য জ্বর হতে পারে। তো অনেক রকম অটোইমিউন রোগ আছে যেগুলো অন্যান্য উপসর্গের সঙ্গে জ্বরও একটা উপসর্গ হতে পারে। স্যার, জ্বর যদি 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে আসছে যাচ্ছে, সেক্ষেত্রে কিভাবে ডায়াগনোসিস করবেন আপনারা কোন ধরনের জ্বর হতে পারে বলে? না, সেটা ডাক্তারের উপরে ছেড়ে দিতে হবে। তো সেটা বেসিক ইনভেস্টিগেশন করতে হবে। তারপরে যেরকম যদি কোনো অর্গান মনে হয় যে এটাই আসল কারণ, তাহলে সেটা করতে হবে। আর যদি কখনোই কোনো কারণে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আরও অনেক বেশি টেস্ট করতে হয়, সিটি স্ক্যান করতে হয়। অনেক সময় আমরা একটা বলি পাইরেক্সিয়া বা আননোন অরিজিন, যে অনেক দিন ধরে অনেক রকম টেস্ট হয়েছে, কিছুতেই কিছু পাওয়া যাচ্ছে না। তাদের আজকাল নতুন একটা পরীক্ষা হয়েছে পেট সিটি স্ক্যান। সরাসরি সিটি স্ক্যান করে দেখা যায় যে কোথাও কোনো গ্ল্যান্ড ফোলা আছে কিনা, কোথাও কোনো টিউমার আছে কিনা, কোথাও কোনো ইনফ্লামেশন আছে কিনা, তারপর সেটা আমরা ফোকাস করতে পারি। তো সেগুলোর অনেকটা বড় স্পেকট্রামের ব্যাপার। সেটা আমার মনে হয় এটা ডাক্তারের উপরে ছেড়ে দেয় ভালো। সেটা মানে একটু ওই নলেজটা আমার মনে হয় নিজেদের পক্ষে বোঝাটাও মুশকিল হতে পারে। এবার স্যার, জ্বর যখন হচ্ছে কখনো কখনো, তাহলে ঘরোয়া উপায়ে কিভাবে সেটার প্রতিরোধ প্রাথমিকভাবে করা যায় বলে আপনি মনে করেন? জ্বর সেরকম যদি বেশি জ্বর হয়, জ্বর কমানোর ডেফিনেটলি করতে হবে। প্লাস যদি সেরকম ঠান্ডা লাগে তাকে ব্ল্যাঙ্কেট দিয়ে কভার করা, ঠান্ডার মধ্যে এক্সপোজ না হওয়া। আর আমার মনে হয় সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যার জ্বর হয়েছে এবং সে যদি মনে হয় ইনফেকশন থেকে জ্বর হয়েছে, তার এমন কোনো লোকের কাছে যাওয়া যাওয়া উচিত নয়। শিশু বা ধরুন অ্যাডভান্স স্টেজ, তাদের কাছে যাওয়া উচিত নয় যে আমার ইনফেকশনটা ছড়িয়ে দেওয়া। সুতরাং সেটার ক্ষেত্রে আমাকে তো নিজে প্যারাসিটামল খেয়ে না হয় একদিন দুদিন দেখলাম, কিন্তু আমার থেকে যাতে অন্যদের না হয় সেটার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত কমিউনিটির জন্য। আমার অনেকেই জ্বর নিয়ে প্যারাসিটামল খেয়ে বাসে ট্রামে চড়ে কাজে চলে গেলেন, কিন্তু সেই চলে যাওয়ার সময় যে কতজনকে আমার রোগটা ছড়িয়ে দিয়ে গেলাম সেটা আমাদের অনেকেরই থাকে না। আমি তো অফিসটা করে আসি, আবার এসে না একটা প্যারাসিটামল খেয়ে নেব। তো এটা আমার মনে হয় আমরা সমাজের জন্য ভালো করছি না। ঠিক এখানে স্যার একটা বড় বিষয়, আমরা যখন এই আলোচনাটা জ্বর নিয়ে করছি তখন মানে ডেঙ্গু ম্যালেরিয়া যেটা মানে খুব প্রাণঘাতীও হয়ে যেতে পারে, প্লেটলেট কমে যাচ্ছে কখনো। এবং ডেঙ্গু কলকাতা শহরে কিন্তু আমরা দেখেছি প্রায়শই এমনভাবে হানা দেয় যে বহু মানুষ শয্যাশায়ী হচ্ছেন, হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং অনেকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হচ্ছে। আপনি ডেঙ্গু বা ম্যালেরিয়া, মশাবাহিত যে রোগগুলো, জ্বরগুলো, সেগুলোর প্রতিরোধে বা সেগুলোর লক্ষণ কিভাবে বোঝা যায় যদি একটু বলেন। দেখুন, প্রথম থেকে ওই ম্যালেরিয়া ডেঙ্গু খুব তফাৎ করা খুব ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময়। প্রত্যেকটাই জ্বর হয়, তার সঙ্গে গা হাত ব্যথা হয়, মাথা ব্যথা হয়, কিন্তু মানে প্যারাসিটামল খাওয়া ছাড়া তো জ্বরের কিছু আর কমানোর নিজের কাছে কিছু নেই। সুতরাং সেটা প্রত্যেকটাই রক্ত পরীক্ষা ছাড়া বোঝা মুশকিল। আর ডেঙ্গু অনেক সময় খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। সুতরাং যদি জ্বর হয় তার সঙ্গে, পার্টিকুলারলি যখন ডেঙ্গু চলছে, এমন একটা ডেঙ্গু যে ওই সময় ছাড়াও হয় না তা নয়, কিন্তু যখন খুব চলছে বর্ষাকালে, হ্যাঁ, এই সময় কলকাতায় অনেকেরই ডেঙ্গু হয়েছে ধরুন, সেই সময় অল্প স্বল্প জ্বর হলেও ডাক্তারের পরামর্শ তাড়াতাড়ি নিতে হবে। কারণ কখন যে খারাপ হয়ে যায় সেটা খুব অনেক সময় প্রেডিক্ট করা খুব মুশকিল হয়ে যায় হঠাৎ করে। কারণ শুধু কিন্তু আমরা অনেকেরই ধারণা যে প্লেটলেট ঠিক আছে তাহলে আমার ঠিক আছে, তো প্লেটলেটই কিন্তু একমাত্র ডেঙ্গুর মানে ডেঙ্গু আক্রমণ করে প্লেটলেট শুধু তাই নয়। ডেঙ্গু হলে যেটা হয়, শরীরে ক্যাপিলারি লিক হয়, মানে শরীরের আর্টারি থেকে জল বেরিয়ে যায়, তাতে বুকে জল হয়, পেটে জল হয়, এবং সেটা যখন হয় তখন ব্লাড প্রেশার ঝপ করে পড়ে যায়। এখন ডেঙ্গু একটা ভাইরাস, এখন ডেঙ্গু ভাইরাসের সেরকম কোনো ওষুধ নেই, তো আমরা কি করি, তখন আমরা স্যালাইন বেশি করে দিই যাতে জলটা বেরিয়ে গেল, ব্লাড প্রেশারটা ঠিক থাকে। তো এই ব্লাড প্রেশার এমন কমে যায় যে লোকে শকে চলে যায়। তো একবার শকে চলে গেলে তখন কিন্তু ফেরানো খুব মুশকিল হয়ে যায়। ঠিক। তো এই ভ্রান্ত ধারণাটা ভাঙতে হবে যে আমার প্লেটলেট যখন ঠিক আছে, ডেঙ্গু হয়েছে, বাড়িতেই থাকি, কিছু করতে হবে না। তো এইটা কিন্তু ডাক্তারবাবুদের উপরে ছেড়ে দিতে হবে যে সত্যি ভর্তি হওয়ার প্রয়োজন আছে কিনা, স্যালাইন দেওয়া দরকার আছে কিনা, ঘন ঘন ব্লাড টেস্ট করা দরকার আছে কিনা। তো আমার মনে হয় ওই রকম হলে পরে রক্ত পরীক্ষা ছাড়া ওটা বোঝা মুশকিল। এবং এখন আজকাল আমরা ম্যালেরিয়াও খারাপ দেখছি। মানে আগে একটা নাম ছিল যে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, মানে ভাইভ্যাক্স ম্যালেরিয়া, তো এখন আর বিনাইন নয় ওটা। ইভেন ভাইভ্যাক্স ম্যালেরিয়া থেকেও অনেক খারাপ দেখছি আমরা। ভাইভ্যাক্স ম্যালেরিয়াও সাধারণ যেটা ক্লোরোকুইনে কাজ হতো, অনেক সময় কাজ হয় না। সুতরাং ওইসব ব্যাপারগুলো আমার মনে হয় ডাক্তারবাবুদের উপরে ছাড়তে হবে, নিজের বেশি এক্সপেরিমেন্ট করাটা একদম ঠিক নয়। এখানে স্যার আরেকটা বিষয় একটু আমরা আলোচনা করব। অনেকেই ব্লাড ক্যান্সারের যারা রোগী, তাদেরও অনেক সময় শারীরিক তাপমাত্রা বেড়ে যাওয়া, ওঠানামা করা, সেই সমস্যাটা হয়, জ্বর একটা ভাব থাকে। সেগুলো কি প্রাথমিকভাবে বোঝার কোনো উপায় থাকে?
না, যার অলরেডি ব্লাড ক্যান্সার রয়েছে এবং তার যদি ক্যান্সারের চিকিৎসা চলছে, তার যদি জ্বর হয়, প্রথম কাজই হচ্ছে যে ইনফেকশনটা রুল আউট করা। এটা ক্যান্সারের জন্য জ্বর হয়েছে না ইনফেকশন থেকে জ্বর হয়েছে সেটা পরীক্ষা ছাড়া বোঝা মুশকিল। সুতরাং সেটা উনি যিনি অনকোলজিস্ট দেখছেন তারপর সঙ্গে পরামর্শ নিতে হবে যে এটা আমার এই লক্ষণটা কি ক্যান্সারের লক্ষণ নাকি কোনো ইনফেকশনের লক্ষণ। কারণ তাদের যদি ইনফেকশন হয় সেটা সঙ্গে সঙ্গে চিকিৎসা না করলে সেটা মারাত্মক আকার ধারণ করতে পারে। সুতরাং ওই তফাৎটা তাড়াতাড়ি করে ফেলতে হবে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক বন্ধু, আপনারা শুনলেন এতক্ষণ ধরে যে বিভিন্ন কারণ আছে জ্বরের জন্য, কিন্তু জ্বর হলেই এই যে আমরা একটা প্যারাসিটামল খেয়ে কিছুদিন সেটাকে কমিয়ে রাখার চেষ্টা করছি বা একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছি, কোনো প্রয়োজন নেই তার। ডাক্তারবাবুরা বারবার বলছেন যে জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন, কোন ওষুধটা খেতে হবে সেটা ডাক্তারবাবুই আপনাকে বলে দেবে। নিজেরা ঘরে বসে ডাক্তারি না করলেই বোধহয় ভালো হয়, তাতে নিজেরা সুস্থ থাকতে পারি, নিজের পরিবার পরিজনকে সুস্থ রাখতে পারি। তবে হ্যাঁ, জ্বর হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, অনেক গুরুতর কারণেও, অনেক শারীরিক জটিল সমস্যা থেকেও জ্বর হতে পারে। সেগুলোর জন্য অবিলম্বে আপনাকে চিকিৎসকের কাছে বা বিশেষজ্ঞের কাছে যেতে হবে। আজকের আলোচনা এখানে শেষ করছি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের প্রশ্নগুলো নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। আজকের মতো শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।